এবং হাদিকে কেন হত্যা করা হয়েছে এর জবাব আমরা আজ পর্যন্ত পুরোপুরি জানি না, কারণ আমরা হত্যাকারীদের কাছ থেকে তাদের মোটিভটা জানতে পারি নাই। কিন্তু আমি যেটা মনে করি যে হাদি কেন টার্গেট হয়েছিল, কারণ তারা বাঙালি মুসলমানের আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। হাদি বাঙালি মুসলমানের আইডেন্টিটি যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংহত করা যায়। এবং 1971 সালের পরে আমরা যাদেরকে বলি, যারা বন্ধু আমাদের, যারা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করেছিল বলে আমরা সর্বদা কৃতজ্ঞতা জানাই, তারা আসলে একটা স্বাধীন রাষ্ট্র দেখতে চায় নাই। তারা একটা ভাসাল স্টেট দেখতে চেয়েছিল, যেটা একটা নামে মাত্র স্বাধীন দেশ থাকবে কিন্তু পরিচালিত হবে দিল্লি থেকে। এটাই তাদের উদ্দেশ্য ছিল। এবং এটাকে হারিয়ে দেওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে আমাদের আইডেন্টিটি এস্টাবলিশ করে থাকা, আমাদের বাঙালি মুসলমানের সংস্কৃতি এস্টাবলিশ করে থাকা। এই জন্য হাদি কালচারাল রেভলিউশনের কথা বলতে, কালচারাল রেভলিউশন হলে পরেই আমরা স্বাধীনভাবে থাকতে পারব। আপনারা একটু চিন্তা করে দেখুন, কেন বাংলাদেশের সকল খুনির আশ্রয় ভারত হয়? এই প্রশ্নটা আমরা কয়জন আমাদেরকে করি? পৃথিবীতে তো আরো বড় দেশ আছে, পাশে তো মিয়ানমারও আছে। আপনি যদি প্রতিবেশী চিন্তা করেন তো মিয়ানমারও তো আছে। তো আমাদের খুনিরা তো মিয়ানমারে আশ্রয় নেয় না, তো সকল খুনিরা ভারতে গিয়ে আশ্রয় নেয়। শেখ হাসিনা ভারতে আছে, বাংলাদেশের যতগুলো আয়নাঘর যারা করেছিলেন সেই জেনারেল সাহেবরা কোথায়? সব ভারতে। হাদির খুনি কোথায়? ভারতে। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশকে যাতে আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয়া যায় বা রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্ব না থাকে, সেই কাজটি 1971 সাল থেকে অব্যাহতভাবে চালানো হচ্ছে। তো জুলাই বিপ্লবে আপনারা আজকে যারা আমার সামনে বসে আছেন, কিংবা এখানে ডাকসুন নেতারা এখানে বসে আছে, ইনকলাব মঞ্চের ছেলে মেয়েরা এখানে বসে আছে, আপনারা বাংলাদেশকে মহান জুলাই বিপ্লবে এক নতুন পথের দিশা দেখিয়েছেন। আপনাদের সবাইকে এই জন্য আমার প্রায় প্রতিটি বক্তৃতায় আপনাদেরকে আমি স্যালুট জানাই। আমি আমাদের তরুণ প্রজন্মকে সালাম জানাই প্রায় প্রতিটি বক্তব্যে, কারণ যখন বাংলাদেশ স্বাধীনতা পুনরুদ্ধারের আশা প্রায় হারিয়ে ফেলেছিল, আপনারা এই লড়াই করে ফ্যাসিবাদকে এবং ভারতীয় হেজেমনিকে একই সঙ্গে পরাজিত করেছেন। এটা একটা ইউনিক ব্যাপার বাংলাদেশে ঘটে গেছে। তো এটাকে আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে। এবং হাদি এই জন্যই ওই কথাটা বলতো যে কিছুদিন পরে, ও অবশ্য অনেক বছরের কথা বলেছে, যে জুলাই যোদ্ধাদের তখন ফাঁসি দেওয়ার চেষ্টা করা হবে। এবং আমরা এতটাই অকৃতজ্ঞ, বিশেষত আমাদের রাজনীতিবিদরা এতটাই অকৃতজ্ঞ যে এই জুলাই বিপ্লবকে খাটো করার চেষ্টা কিন্তু জুলাই বিপ্লবের কিছুদিন পর থেকে শুরু হয়ে গেছে। আমাদের রাজনীতিবিদরা নানা রকম অভিনয় এটাকে বলেছেন, উচ্ছৃঙ্খল আচরণ বলেছেন, মব কালচার বলেছেন, নানা রকম ট্যাগ দেওয়া হয়েছে জুলাই বিপ্লবকে ছোট করবার জন্য। এবং আরো দুর্ভাগ্যের বিষয় হলো যে এই কাজে কেবল যে চিহ্নিত ফ্যাসিবাদীরা করছে তাই না, এই কাজে অনেক রাজনৈতিক দলও এটাতে জড়িত হয়ে গেছে, তারা বুঝে অথবা না বুঝে। এবং তারা বুঝতে পারছেন না যে জুলাই বিপ্লব ছোট হয়ে গেলে তারা নিজেরাই ছোট হয়ে যান। জুলাই বিপ্লব ছোট হয়ে গেলে আমাদের গণতন্ত্রের অভিযোগটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই বিষয়টা বোধহয় তারা বুঝতে পারে। কাজে জুলাই বিপ্লব আমাদেরকে ধারণ করে যেতে হবে যদি আমরা স্বাধীনতা ধরে রাখতে চাই। অনেকেই 1971 সালের সাথে 2024 সালকে তুলনা করে এক ধরনের কে বড় কে ছোট এটা বলার চেষ্টা করে। এটা বলার মাধ্যমেও কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যাতে জুলাই বিপ্লব নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে যায় সেই চেষ্টা করা। আমাদেরকে এ ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে যে আমরা এই ধরনের বিতর্কে কখনো জড়াবো না। দুটোই আমাদের জাতির জন্য, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের বাঙালি মুসলমানের অস্তিত্বের জন্য দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাঙালি মুসলমানদের অস্তিত্বের জন্য 1947 গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের স্বাধীনতার এক একটা ধাপ, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। 1947 সালে
ভারতের যারা বা এই উপমহাদেশের যারা মুসলমান জনগোষ্ঠী তাদের জন্য একটা স্বাধীন দেশের ব্যবস্থা করা হয়েছে। 1971 সালে বাঙালি মুসলমানের জন্য একটা স্বাধীন দেশের ব্যবস্থা করা হয়েছিল। আর 2024-এর জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধার করেছি, আমাদের অধিকার আমরা পুনরুদ্ধার করেছি। এবং হাদি সেই আন্দোলনের এক ধরনের আইকন হয়ে উঠেছিল। এবং আপনি খেয়াল করবেন এই আইকনদেরই কিন্তু দুর্বল করে দেওয়া হয়, যাতে করে আমাদের এই স্বাধীনতার চেতনাই দুর্বল হয়ে যায়। এবং এই কারণেই হাদিকে টার্গেট করে। অত্যন্ত ঝাঁঝালো কিন্তু খুবই যুক্তিপূর্ণ বক্তৃতা দিত। কিন্তু আমি ওর সাথে প্রায় 2 বছরের যে যোগাযোগ তার মধ্যে দেখেছি যে ওর লেখাপড়ার ডেপথ কতটা ছিল, কি পরিমাণ পড়াশোনা করতো, কি পরিমাণ চিন্তা করতো বাংলাদেশ নিয়ে, জিওপলিটিক্স নিয়ে, ইসলাম নিয়ে, মানব সভ্যতা নিয়ে। এবং আমি খুব অবাক হতাম যে সেই ঝালকাঠির গ্রাম থেকে আসা, মাদ্রাসায় পড়াশোনা শুরু করা একটা ছেলে এই বয়সে এতটা ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি। কিন্তু কি দুর্ভাগ্য দেখেন যে সেই হাদে কত কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসুর প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি মোসাদ্দেকের প্রতি, যে তারা একটি অসাধারণ কাজ করেছে, যে হাদির বক্তব্যগুলো এবং হাদির কয়েকটি ইন্টারভিউ তারা ছাপিয়েছে। আমি নিশ্চিত যে হাদির বক্তৃতার পরিধি আরো অনেক বড়, একটা বইতে এটা শেষ করার কোনো সুযোগ নেই। বাট এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম উদ্যোগ, এবং এই উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। আপনারা এই বইটা পড়লেও বুঝতে পারবেন যে হাদি এই দুনিয়াকে, এই রাষ্ট্রকে সে কিভাবে দেখত। আমাদের সম্পর্কে হাদি বলতো যে বাংলাদেশের মুসলমানরা আর লার্জেস্ট কালচারাল মাইনরিটি। এটা কি আশ্চর্য কথা না যে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদেরকে হাদি বলছে যে আমরা কালচারাল মাইনরিটি। এই বিষয়টা আমাদের বোঝা দরকার যে কেন বাংলাদেশের বাঙালি মুসলমানরা কালচারাল মাইনরিটি। কারণ আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস, এই ক্রাইসিসটার আমরা সমাধান করি নাই। আমাদের যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা এটা করতে পারেন নাই। আমাদের ফিলোসফার, আমাদের হিস্টোরিয়ান, তারা আমাদের আইডেন্টিটিকে পরিষ্কার করে তুলে ধরতে পারেন নাই। হাদি থাকলে নিশ্চয়ই হাদি এটা করতে পারত, আমার বিশ্বাস আছে হাদি করতে পারত। আমরা এই বাঙালি মুসলমান, এই বাঙালি মুসলমানের সত্তাটাকে হাদি চিনতে পেরেছে। ওর একটা ইন্টারভিউয়ের কথা আমার মনে পড়ে, আমি ভুলে গেছি যিনি ইন্টারভিউ করছিলেন তার নাম, একজন মহিলা ছিলেন। তো আলোচনা হচ্ছিল, এই কালচার নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেখানে হাদি বলছিল, কথাটা এরকম ছিল, যদি আমি ভুল না বলে থাকি, যে আমি কোনো আরোপিত কালচারে বিশ্বাস করি না। তো সেই যিনি হোস্ট ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে আরোপিত কালচারটা কি। হাদি তখন জবাব দিল, যেমন ধরুন আপনি শাড়ি পরে আছেন, আমি পায়জামা পাঞ্জাবি পরে আছি, এটা ন্যাচারাল, এটা আমাদের নিজেদের মধ্যে থেকে এসছে, এখানে কিছু কোনো আরোপিত কোনো বিষয় নাই। কিন্তু আপনি যখন বলবেন কথা পায়জামা পাঞ্জাবি পরা যাবে না, প্যান্ট শার্ট পরতে হবে, কিংবা সালোয়ার কামিজ পরা যাবে না, বাঙালিকে সবসময় শাড়ি পরতে হবে, এই বিষয়টা আরোপিত। আরোপিত কালচারে আমি বিশ্বাস করি না। এটাই ছিল হাদির মোটামুটি বক্তব্য। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।